আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি মিশু হাসান এবং আমি রেহনুমা মোস্তফা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার ছিল বাকশাল নিয়ে, জনগণের ভোটের অধিকার সুনিশ্চিত করা যেত বাকশাল হলে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্যাতন নিপীড়নের মাধ্যমে চেষ্টা চলছে আবারও বাকশাল কায়েমের, অভিযোগ মির্জা ফখরুলের। স্বাধীনতার অর্জন ফিরে পেতে দরকার গণতন্ত্র, বললেন ডক্টর কামাল। হুমকি না থাকলেও স্বাধীনতা দিবসকে ঘিরে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। 27 মার্চ থেকে ধানমন্ডি এলাকায় চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস। আজিমপুর থেকে ধানমন্ডি 27 নম্বর পর্যন্ত এসব এসি বাসের ভাড়া 30 টাকা নির্ধারণ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে একসাথে কাজ করাই ছিল বঙ্গবন্ধুর বাকশালের লক্ষ্য। তিনি বলেন, বাকশাল হলে জনগণের ভোটের অধিকার সুনিশ্চিত করা যেত। নির্বাচন নিয়ে যে হানাহানি, পেশি বা বৃত্তের জোরে নির্বাচনে জেতার চেষ্টা চিরতরে দূর হতো। বাকশাল নিয়ে স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার ছিল বলেও মন্তব্য করেন তিনি। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার প্রদান শাখায় 12 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে এবছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। পদকপ্রাপ্তরা প্রত্যেকে পেলেন 50 গ্রাম স্বর্ণের পদক, 3 লক্ষ টাকা ও সম্মাননাপত্র। সকলের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে দেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন। বলেন, তিনি সময় পেলে দেশ আরো অনেক আগেই উন্নত ও সমৃদ্ধ হতো। তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তিনি এই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেছিলেন, যে একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে জাতীয় ঐক্য হবে, যে ঐক্যের মধ্য দিয়ে সকলেই দেশের উন্নয়নে কাজ করবে এবং সেখানে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করেই, অর্থাৎ প্রশাসন, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সকলকেই এক জায়গায় নিয়ে এসে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে অর্থনৈতিক উন্নয়নের পক্ষে তিনি কাজ করবার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। এবং স্বাধীনতার সুফল জনগণের দ্বারে পৌঁছে দেয়া তার সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। জাতির পিতার ভাষণ উদ্ধৃত করে তিনি বলেন, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। আজকে আর বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না, জাতির পিতার ভাষায় কেউ দাবায় রাখতে পারবে না। বাংলাদেশ বিশ্বে মর্যাদা নিয়ে চলছে, মর্যাদা নিয়েই চলবে। এই বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত দেশ। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। এই মর্যাদা ধরে রেখে বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব। দেশের ও মানুষের কল্যাণে যারা নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন তাদের খোঁজ করে বের করে সম্মাননা জানানোর কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অগ্রযাত্রা অব্যাহত। রকুনুজ্জামান, বাংলাদেশ, ঢাকা। আজ ভয়াল 25শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয় কাপুরুষের মতো ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত বাঙালির উপর। রচিত হয় ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়। দিবসটি স্মরণে রাতে দেশ জুড়ে পালিত হয়েছে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি। স্বাধীনতার দাবিতে উত্তাল দেশ, লাল সবুজ পতাকার জন্য উন্মুখ পুরো জাতি। 7 মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ঘোষণার পর যেন ক্ষণগণনা শুরু। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু আলোচনার আড়ালে নৃশংস ষড়যন্ত্রে ব্যস্ত পাকিস্তানি জান্তা। যুদ্ধের কোনো দামামা বাজেনি তখনও। 25শে মার্চের কাল রাতে অপারেশন সার্চলাইট নামে চালানো হয় পৃথিবীর ইতিহাসে নৃশংসতম গণহত্যা। মধ্যরাতে ঘুমন্ত নগরবাসীর উপর সর্বশক্তি প্রয়োগ সামরিক জান্তার। রক্তের হোলি খেলায় উন্মাদ বনে যাওয়া পাকিস্তানি বাহিনীর কাছে পরাজিত হয় সমস্ত মানবিকতা। এক হিসেবে শুধু 25শে মার্চ রাতেই বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। তবে দমে যায়নি এ জাতি। 26শে মার্চ শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। দীর্ঘ 9 মাসের সশস্ত্র লড়াই শেষে 71-এর 16ই ডিসেম্বর অর্জিত হয় বহু প্রত্যাশিত বিজয়। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশে।
2017-র 11 মার্চ এই দিনটি জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় জাতীয় সংসদে। সেই নৃশংসতম গণহত্যার স্মরণে আজ রাত 9টা থেকে 9টা 1 মিনিট পর্যন্ত দেশ জুড়ে চলবে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি আদায়ও সোচ্চার সরকার। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় প্যারেড স্কোয়ারে আজ সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী দেখতে বিকেল 4টায় জাতীয় প্যারেড স্কোয়ারে পৌঁছেন রাষ্ট্রপতি। এ সময় তাকে স্বাগত জানান 3 বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের ডিসপ্লে উপভোগ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপর তিনি ঘুরে দেখেন 3 বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী। স্টলে স্টলে ঘুরে বিভিন্ন বাহিনীর অস্ত্র ও নানা সরঞ্জামাদি দেখেন রাষ্ট্রপতি। এ সময় তাকে সমরাস্ত্র সম্পর্কে 3 বাহিনীর পক্ষ হতে ব্রিফিং করা হয়। 7 দিন ব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী চলবে আগামী 31 মার্চ পর্যন্ত। 26 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। 31 মার্চ সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারবর্গ ও বাহিনীর স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে। পঁচিশে মার্চ কাল রাত্রি স্মরণে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, 25শে মার্চ যারা বাঙালি নিধনে মেতেছিল তাদেরই পৃষ্ঠপোষকতা করছে বিএনপি। বিএনপি জামায়াত সাময়িক পিছু হটলেও এরা যে কোনো সময় আবার ছোবল মারতে পারে। তাই বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়ন ছাড়া দেশের শান্তি ও স্বস্তি আসবে না বলেও মনে করেন বক্তারা। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মশাল মিছিলে অংশ নেন তারা। মিছিলটি জগন্নাথ হলে গিয়ে শেষ হয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে 25শে মার্চ স্মরণে আলোর মিছিল করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। নির্যাতন নিপীড়নের মাধ্যমে আবারও বাকশাল কায়েমের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জোর করে ক্ষমতা দখল করে থাকা সরকারকে সরানো ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। এতে দলটির নেতারা অভিযোগ করেন, সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে। বাংলাদেশ এখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে। ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেন নেতারা। 7ই মার্চে যদি স্বাধীনতার ঘোষণা হয়ে থাকে, তারাই তো আওয়ামী লীগের নেতারাই 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসাবে তারাই প্রতিষ্ঠা করেছেন, এখন পর্যন্ত প্রতিষ্ঠিত। তাইলে এই স্বাধীনতাটা কে ঘোষণা করেছে? 17 এপ্রিল তাজউদ্দিন আহমদ সাহেব আমরা কানুনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। তাহলে এই স্বাধীনতা জিয়াউর রহমান ঘোষণা করেছে। এই 36টি বইয়ে এটাই প্রমাণ যে বর্তমান যারা সরকারে তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সেখানে জিয়াউর রহমান সফল হয়েছে, স্বাধীনতার ঘোষণা করেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের বড় দুর্বলতা। সেই জন্য তারা ইতিহাস বিকৃত করতে চায়, তাই সেই জন্য জিয়াউর রহমানকে তারা সহ্য করতে পারে না। বিএনপি নেতারা বলেন, অস্বাভাবিক অবস্থার ভেতরে চলছে দেশ। খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র মুক্ত হবে না বলেও মনে করেন তারা। আজকে সেই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে ছদ্মবেশে একটা বাকশাল প্রতিষ্ঠা করতে চলেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিত্যক্ত নির্জন কারাগারে প্রতিদিন তার শরীর খারাপ হচ্ছে এবং কি দুর্ভাগ্য ভয়ঙ্কর, এই ভয়াবহ সরকার তার চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করছে না। এই স্বাধীনতা দিবসের শপথ গ্রহণ করতে হবে যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের নেত্রীকে, দেশের নেত্রীকে, গণতন্ত্রের নেত্রীকে, আমরা যিনি গণতন্ত্রের মাতা তাকে মুক্ত করব এবং তাকে মুক্ত করলেই গণতন্ত্রকে মুক্ত করা হবে। 30 ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্র হত্যা করায় দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন আলোচনা সভায় বক্তারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, স্বাধীনতার প্রকৃত অর্জন ফিরে পেতে হলে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি শোক ও সংহতি প্রকাশ করে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন এখনো পূরণ হয়নি বলে জানান তিনি। এটা পূরণে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ, বৈষম্য তৈরি করা সংবিধান সম্মত নয়। আলোচনায় বিভেদ, বিদ্বেষ ও চরমপন্থার বিরুদ্ধে মানবিক সংহতি জানান সমাজের বিশিষ্টজনেরা। ধর্মকে এভাবে অপব্যবহার করা আর অ্যাটলিস্ট কেউ করার সাহস করবে না, কেননা সংবিধানে এই কথাগুলো আমরা ঐক্যমতের ভিত্তিতে সবাই গ্রহণ করেছি। যেখানে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা, এটা একদমই আমাদের কাছে গ্রহণযোগ্য না। এবং আমরা জাতি হিসাবে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সাংবিধানিক একটা মর্যাদা দিয়েছি এবং মর্যাদা দেওয়ার চেয়ে বেশি আমাদের মনে প্রাণে এটা বিশ্বাস করি। ৭১-এর ২৫শে মার্চে গণহত্যার দায়ে পাকিস্তানের পাশাপাশি তাদের দোসর বিএনপি জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এদিকে গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে জাতিসংঘে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি নিস্তেজ হলেও নিঃশেষ হয়ে যায়নি। ২৫শে মার্চের গণহত্যার দায়ে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এই পাকিস্তানিদের দোষর হিসাবে যারা এখনো পাকিস্তানের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে, সেই জামায়াত এবং বিএনপিকে তাদের অপরাধের জন্য এই পাকিস্তানের দোষর হিসাবে তাদেরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান রেখে ৭০ নির্বাচন ম্যান্ডেট দিয়েছিল বঙ্গবন্ধুকে, কোটি বাঙালি ভোট দিয়ে বলেছিল বঙ্গবন্ধু আমাদের নেতা, আমরা স্বাধীনতা চাই। সেই দাবিকে উপেক্ষা করে সেই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। অনুরোধ করবো, জাতিসংঘকে অনুরোধ করবো, পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি প্রস্তাব নিয়ে যান বাঙালি জাতির পক্ষ থেকে। এই প্রস্তাবটি আন্তর্জাতিক দিবসে গ্রহণ করার জন্য আমি অনুরোধ করবো আপনাকে ১৪ দলের পক্ষ থেকে। এদিকে সচিবালয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি যেভাবে নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে তাতে একসময় তাদেরকে রাজনীতি থেকে পালিয়ে যেতে হবে কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে। এইভাবে নির্বাচন থেকে পালাতে পালাতে তাদের এক সময় হয়তোবা রাজনীতি থেকেও পালিয়ে যেতে হয় কিনা সেই আশঙ্কা দেখা দিয়েছে। তাদের বরাবরই উদ্দেশ্য থাকে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। তথ্যমন্ত্রী জানান, সরকার চায় বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে টিকে থাকুক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও মহান স্বাধীনতা দিবসকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান। বিশেষ করে কূটনৈতিক এলাকা গুলশান ও বাড়িধারা চেকপোস্ট ও পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো হয়েছে। নিরাপত্তার এমন নজরদারি সবসময় চান সাধারণ মানুষ। জঙ্গি বা সন্ত্রাসবাদের সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও যে কোনো জাতীয় দিবসের আগে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে ঘিরে রাজধানী জুড়ে তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। বিশেষ করে কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গুলশান ও বাড়িধারাতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি। চেকপোস্টটা কিন্তু সবসময় করি, তারপরে স্যারদের নির্দেশনা আছে যে কঠোর হয়ে ডিউটি করার জন্য। চেকপোস্টের পাশাপাশি বাড়ানো হয়েছে টহলের সংখ্যা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারিও বেড়েছে। কোনো ধরনের হুমকি বা কোনো ধরনের আশঙ্কা এরকম কোনো কিছুই নেই। তবে আমরা এইটুকু বলতে পারি যে আমরা সতর্ক রয়েছি সবসময়ের জন্য, এবং বিশেষ করে যখন এইরকম ধরনের দিনগুলো আসে, জাতীয় দিন আসে অথবা কোনো ইভেন্টও যদি থাকে, দেখেছেন যে ঢাকা শহরে, তখন কিন্তু আমরা স্বাভাবিকের চেয়ে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে আমরা একটু জোরদার করে থাকি। যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদেরও আনা হয়েছে নজরদারিতে। অবশ্য আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা ইতিবাচক হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। এটাতে মানুষের নিরাপত্তাটাই বজায় থাকে। কখন কি হবে এটা তো কেউ বলতে পারে না, তাই না? অ্যাক্সিডেন্ট বা যে কোনো কিছুই। তো এটার জন্য আমার মনে হয় সবসময় নিরাপত্তার ব্যবস্থাটা জোরদার রাখা উচিত। তল্লাশির নামে নিরপরাধ কেউ যেন হয়রানি না হয় সেদিকে দৃষ্টি দিতে অনুরোধ করেছেন নগরবাসী।
নিরাপত্তার স্বার্থে বছর জুড়ে চলমান থাকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। পুলিশ বলছে যে কোনো জাতীয় দিবস বা বিশেষ কোনো দিবসকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা আরও বেগবান করা হয়। আর সাধারণ মানুষ চান এমন তৎপরতা যেন সবসময় অব্যাহত থাকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মহান স্বাধীনতা দিবস কাল। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে একে। ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। দায়িত্ব পালনে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট, দেখুন বিস্তারিত। বছর ঘুরে আবারও মহান স্বাধীনতা দিবস। দিবসটিতে অন্যতম কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন। সেই লক্ষ্যে ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধকে। নিষিদ্ধ করা হয়েছে সাধারণের প্রবেশ। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার ভোরে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও বিশিষ্টজনরা। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নামবে সাধারণ মানুষের ঢল। সাভারবাসীর জন্য একটি আনন্দের দিন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে আসেন। ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা অনেকগুলো প্রস্তুতি নিয়েছি। আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, র্যাব সহ এবং গোয়েন্দা বিভাগ সবাই মিলে এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো সাভার এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমিনবাজার থেকে নবীনগর তথা স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত সড়ক আমরা এবং তার আশপাশের এলাকা আমরা সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের আওতায় নিয়ে এসেছি। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মরণ করা হবে স্বাধীনতার সূর্য সন্তানদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ডাকসুকে রাজনীতিকরণ না করার আহ্বান জানিয়েছেন ভিপি নুরুল হক নুরু। আর ছাত্রলীগ থেকে নির্বাচিত এজিএস সাদ্দাম হোসেন অভিযোগ করেন, নতুন ভিপি এক এক সময় এক এক কথা বলেন, তারপরও সবাইকে এগিয়ে যেতে চান তারা। তবে ডাকসুর ভিপি পদে পরাজিত প্রার্থী ছাত্রদলের মোস্তাফিজুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের মতো ডাকসু নির্বাচনেও কারচুপি হয়েছে। ডাকসু এবং হল সংসদ নির্বাচনে সংখ্যায় বেশি ছাত্রলীগ প্যানেল, তাই ছাত্রলীগ কোনো সিদ্ধান্ত নিলে সেটাই হবে চূড়ান্ত, এমন দাবি করেছেন এজিএস সাদ্দাম হোসেন। এমন কোনো ডাকসুর ভিপি অতীতেও ছিল না, ভবিষ্যতে পাবেন না যে প্রেশার মুক্ত ভিপি। ডাকসুর ভিপি পদটাকে তো আমরা সম্মান করি, সেক্ষেত্রে এমন এই যে সকালে বিকালে সন্ধ্যায় এভাবে বিভিন্ন রকম কথা বললে নুরুল হক নূর তো হুসাইন মোহাম্মদ নূর হয়ে যাচ্ছে, তো সেটা তো আমাদের জন্য খারাপ। ডাকসুর ভিপি বলবে সেটাই ডাকসুর বক্তব্য। ডাকসুর বক্তব্য হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারা বক্তব্য দিবে সেটা হচ্ছে ডাকসুর বক্তব্য। আর ডাকসু নিয়ে রাজনীতি না করে শিক্ষা ও শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলার আহ্বান জানান ভিপি নুরুল হক নূর। ডাকসুতে কোনো রাজনীতিকরণ না করে সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন। কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা ডাকসুতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। ছাত্র দল একটি ঐতিহ্যবাহী বড় ছাত্র সংগঠন, তাদের সহায়তা আমাদের এই ডাকসুতে প্রয়োজন রয়েছে। ছাত্রলীগ যদি তারা একটি বড় সংখ্যায় ডাকসুতে বর্তমানে আছে, সেই জায়গা থেকে আমরা বারবার বলেছি যে তারা অবশ্যই তাদের রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক কোনো চর্চা ডাকসুতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে না, কারণ ডাকসুটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীর। এদিকে জাতীয় নির্বাচনের মতো ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে বলেও অভিযোগ করেন ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান। আমাদের প্রার্থীদেরকে হেয় করার জন্য আপনার যত কম সংখ্যক ভোট প্রদর্শন করা যায় সেটুকুই করেছে। ঠিক জাতীয় নির্বাচনের একটি একই রূপ আমরা ভিন্নভাবে দেখেছি। এ সময় তিনি পুনর্নির্বাচনের দাবি জানান। আবারও এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। 27 মার্চ থেকে রাজধানীর ধানমন্ডি এলাকায় চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস। আধুনিক এই সার্ভিসটি চলবে নিউ মার্কেট, আজিমপুর, ধানমন্ডি রুটে, চলবে কাউন্টার সিস্টেমে। আজিমপুর থেকে ধানমন্ডি 27 নম্বর পর্যন্ত এসব এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে 30 টাকা, সর্বনিম্ন ভাড়া 10 টাকা। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। যেখানে সেখানে যাত্রী তোলা ও নামানো শৃঙ্খলার মধ্যে আনতে রাজধানীর ধানমন্ডি ও আজিমপুর রুটে চালু হতে যাচ্ছে চক্রাকার বাস সার্ভিস। ধানমন্ডি এলাকার 2টি রুটে চলবে বিআরটিসির 35টি বাসের এই চক্রাকার সার্ভিস। একটি ধানমন্ডি 27 নম্বর থেকে কলাবাগান, সায়েন্স ল্যাব, কাটাবন হয়ে আজিমপুর গিয়ে আবার সেই রুটেই ফিরে আসবে। অন্য একটি ধানমন্ডি 27 নম্বর থেকে শঙ্কর, জিগাতলা, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট হয়ে আজিমপুর গিয়ে আবার সেই রুটেই ফিরে আসবে।
আমি যেটা জেনেছি যে বাস সার্ভিসগুলো প্রত্যেকটা স্টপেজে থামবে এবং টিকিট কাউন্টার সিস্টেম থাকবে। সো এই হিসেবে মনে হচ্ছে যে আমাদের দুর্ঘটনাগুলো হ্রাস পাবে এবং বাসের যে আমাদের যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কিছু কিছু বাস আছে যাদের হাফ পাস নেয় না কিন্তু পুলিশ পাস কাটে, এটা তো ঠিক না। পুলিশরা তো ইনকাম করে কিন্তু আমরা তো ইনকাম করি না। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের জন্য খুব বেটার হবে, কারণ এই যে কিছুদিন পর পর একটা স্টুডেন্টই কেন মারা যাবে। ২৬ মার্চ চক্রাকার সার্ভিস চালুর কথা থাকলেও রাষ্ট্রীয় অনুষ্ঠানের কারণে পেছানো হয়েছে এর আনুষ্ঠানিকতা। ২৭শে মার্চ বেলা ১১টা ৩০ মিনিটে ধানমন্ডি এলাকায় আমরা চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করতে যাচ্ছি। দূরত্ব ভেদে ১০ টাকা, ২০ টাকা এবং ৩০ টাকা, যেটা অন্য যে কোনো যানবাহনের তুলনায় অনেক সস্তা হবে এবং অনেক আরামদায়ক হবে। এখানে এসি এবং নন এসি দুরকমের বাস থাকবে। যানজটের কথা মাথায় রেখে গণপরিবহনগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতেই এ উদ্যোগ বলছে ট্রাফিক বিভাগ। ৩৬টি নির্ধারিত স্টপেজ ছাড়া অন্য কোনো জায়গা থেকে তোলা যাবে না যাত্রী। রিক্সা কমানো, গাড়ির যানবাহনের আধিক্য কমানো, অল্প জায়গায় আমি আউটপুটটা বেশি, অল্প জায়গায় বেশি প্যাসেঞ্জার ক্যারি করে বেশি প্যাসেঞ্জার ডেলিভারি দেওয়া, এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এই মডেলগুলো আমরা এস্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছি। রাজধানীতে গণপরিবহনগুলোকে ফ্র্যাঞ্চাইজের মধ্যে আনার কাজ দ্রুতগতিতে চলছে বলেও জানান সংশ্লিষ্টরা। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। এইচএসসি পরীক্ষার কারণে ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। শিক্ষামন্ত্রী বলেন, ১০টি বোর্ডের অধীনে আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা ও প্রশ্ন ফাঁস রোধে ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হবে। সংশ্লিষ্ট কোচিং সেন্টার পাবলিক পরীক্ষার সময় বন্ধ রাখার নির্দেশনা অমান্য করে খোলা রাখার চেষ্টা করার কারণে বাধ্য হয়ে সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, এবছর এইচএসসি ৮টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৩,৫১,৩০৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে বিশেষ নজরদারি থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। নিচে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। ওয়াসিমকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মামলা, ২৭ মার্চ পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত। মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি সহ ৯ জনের বিরুদ্ধে আদালতে এক ব্যবসায়ীর মামলা। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আব্বাসকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৭ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা। উদার পরিবহনের চালক জুয়েল, হেলপার মাসুক ও সুপারভাইজার শেবুলকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন বিদ্যালয়ের প্রক্টর ডক্টর মৃত্যুঞ্জয় কুণ্ডু। হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তিনি। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে ক্লাস ও পরীক্ষা স্থগিত রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত চালক ও হেলপারের ফাঁসি দ্রুত কার্যকর, উদার পরিবহনের রোড পারমিট ও লাইসেন্স বাতিল এবং লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলতে না দেয়া, সড়কে সকলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আব্বাসকে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে উদার পরিবহনের একটি বাস থেকে ফেলে দেয় হেলপার। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হন ওয়াসিম। মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া ও ৫ পুলিশ কর্মকর্তা সহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী। সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালতে নুরুল আফসান নামে ওই শিপিং ব্যবসায়ী মামলাটি দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলার আসামিরা হলেন পতেঙ্গা থানার সাবেক ওসি ও বর্তমানে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া, পতেঙ্গা থানার এসআই তরুণকান্তি শর্মা, এসআই প্রণব, এসআই আব্দুল মমিন, এসআই কামরুজ্জামান, এসআই মিহির ও ৩ মাদক ব্যবসায়ী। বাদী মামলার আর্জিতে উল্লেখ করেন, ২০১৮ সালের ১ জুন পতেঙ্গা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। পরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা আদায় করে। ৩ জুন ৪০ বোতল মদ দিয়ে মিথ্যা মামলায় তাকে আদালতে চালান দেওয়া হয়। প্রায় ২ মাস কারাভোগের পর তিনি মুক্তি পান।
বঙ্গবন্ধুর ডাকে সাধারণ মানুষের প্রত্যক্ষ সহযোগিতা ছিল বলেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার প্রেরণার উৎস। রাতে ফার্মগেটে কৃষি গবেষণা সেন্টার চত্বরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে 1971 সালের 25 মার্চ তেজগাঁও এলাকার ঘটনার স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই দিন ফার্মগেটে পাকিস্তান সেনাবাহিনীর গাড়ি বহর প্রায় 20 মিনিট গতিরোধ করে রেখেছিলেন তিনি সহ পাশের মণিপুরি পাড়া এলাকার মানুষ। তিনি বলেন, সেদিন ছাত্রলীগের নেতৃত্বে সব ছাত্ররা একত্রিত হয়েছিলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, স্বাধীনতার ডাক দিয়ে বঙ্গবন্ধু বহু কষ্ট ও ত্যাগ স্বীকার করে মানুষকে সংগঠিত করেছিলেন। তিনি বলেন, দেশকে নিয়ে বঙ্গবন্ধু অনেক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। প্রধানমন্ত্রী সেই স্বপ্ন ধারণ করে তা বাস্তবায়নে লড়াই করে যাচ্ছেন। ঘুষ দুর্নীতির মানসিকতা পরিহার করে সততার সাথে কাজ করতে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বিকেলে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে অর্থমন্ত্রী জানান, এ অর্থ বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি জিডিপির হার দাঁড়াবে 8.13%। 4 বছরের মধ্যে জিডিপির হার 2 অঙ্কে পৌঁছাবে। ব্যাংক ডাকাতির মতো বিপর্যয় এড়াতে সকল ব্রাঞ্চের ভল্ট সশরীরে যাচাইয়ের পরামর্শ দেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, পরিচালনার মুনাফা অর্জনে সোনালী ব্যাংকের প্রশংসা করলেও প্রভিশন ঘাটতি এবং ঋণ অবলোপন হার না কমার সমালোচনা করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা ঋণের মান নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দেন। ঘুষ খান না তো, ঘুষ কেমনি খায়? ওই ব্লাডের যে কন্টেন্ট আছে না, ব্লাডের কন্টেন্ট ভালো কন্টেন্ট দিলে আর খাইতে পারবেন না। যেমন আমার ইঞ্জেকশন দিলে ঢুকাইতে পারবেন না। সুতরাং আমি বিশ্বাস করি আমার মতোই আপনারা, এবং আপনাদেরকেও ইঞ্জেকশন দিয়েও ঘুষ হাতে ধরাতে পারবে না। নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন হবে আগামী 5 মে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদার সভাপতিত্বে। কমিশন বৈঠকে এই নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ জানান, ময়মনসিংহ সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 8 এপ্রিল, বাছাই 10 এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 17 এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 18 এপ্রিল। গত 24 জানুয়ারি ময়মনসিংহকে দেশের 12তম সিটি কর্পোরেশন ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। গেজেট প্রকাশের 180 দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যে 33টি ওয়ার্ডের এই সিটিতে ভোট নেওয়া হবে 5 মে। ময়মনসিংহ সিটির 130টি ওয়ার্ডের সবকটিতে ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদিকে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে 42% ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি খন্দকার লুৎফুল কবির বলেছেন, বাঙালি সত্তাকে ধারণ করতে পারলে সহিংসতা উগ্রবাদ থেকে মুক্তির একটি পথ বের হবে। সহিংস উগ্রবাদ বিরোধী নাগরিক সংলাপে আলোচকরা বলেন, পারিবারিক বন্ধনের অভাব, ধর্মের অপব্যাখ্যা, হতাশা জঙ্গিবাদ বা উগ্রবাদের জন্ম দেয়। আর রাষ্ট্র, সমাজ বা পরিবার যদি প্রশ্রয় দেয় তবে এটি ঠেকানো যাবে না। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে সহিংস উগ্রবাদ বিরোধী নাগরিক সংলাপ। এতে বলা হয়, সহিংস উগ্রবাদ বর্তমান বিশ্বে একটি বড় চ্যালেঞ্জ। পৃথিবীর বিভিন্ন দেশের মতো এই চ্যালেঞ্জ বাংলাদেশকেও মোকাবেলা করতে হচ্ছে। এই সমস্যা মোকাবেলায় প্রয়োজন সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার। সহিংস উগ্রবাদ বর্তমান সময়ে নিষ্ঠুর বাস্তবতা। রাষ্ট্র যদি উগ্রবাদ কিংবা সন্ত্রাসবাদকে লালন করে অথবা প্রশ্রয় দেয়, পরিবার যদি সন্ত্রাসবাদ বা উগ্রবাদকে লালন করে কিংবা প্রশ্রয় দেয়, সমাজ যদি দেয়, তাহলে কিন্তু একে ঠেকানো যাবে না। সহিংস উগ্রবাদ বিস্তারে অনেকগুলো কারণ পরিলক্ষিত হয়। পারিবারিক বন্ধনের অভাব, ধর্মের সঠিক ব্যাখ্যা না বোঝা, বেকারত্ব, হতাশা, আর্থসামাজিক বৈষম্য, সুশাসন না থাকা, এসব কারণগুলোর জন্য আমরা সহিংস উগ্রবাদকে এক ধরনের দায়ী করতে পারি। তারুণ্যের চাহিদা ও স্বপ্নকে মূল্য সম্মান দিতে হবে, তাদের কাজের সঠিক পরিবেশ তৈরি করতে হবে, তরুণদের দিতে হবে সৃজনশীল উদ্যোগ তাদের জন্য। পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনী যা ভূমিকা রেখেছে তার চেয়ে বেশি ভূমিকা রেখেছে এদেশের মানুষ। তিনি বলেন, বাঙালির যে আমিত্ব তার অনুশীলন করতে পারলেও উগ্রবাদ এই দেশে জায়গা পাবে না। জঙ্গিবাদ আমাদের মন ও মনন মন্থিত কোনো উচ্চারণ না, এটা আমাদের উপরে প্ররোচিত, প্রভাবিত কিংবা আরোপিত একটা
অচেনা অবয়ব, রিসেন্টলি পার যে সমস্ত ঘটনা হয়েছে সেগুলিও দৃঢ়তার সাথে মোকাবেলা করা হয়েছে এবং এই মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ভূমিকা রেখেছে তার চেয়ে শতভাগ বেশি ভূমিকা রেখেছে এই দেশের জনগণ। বাঙালি সত্তাকে যদি আমরা সর্বাগ্রে সমর্পণ করতে পারি তাহলে সহিংসতার কথা যেটা বলা হচ্ছে এই সহিংসতা থেকে আমাদের শুধু নিবৃত নয়, নিষ্কৃতি পাওয়ার একটা সুবর্ণ পথ তৈরি হবে। অনুষ্ঠানে নিউজিল্যান্ডে ঘটে যাওয়া নৃশংসতায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের শীর্ষে উঠে এসেছে পশ্চিমা বিশ্বের রাজধানী খ্যাত শহর প্যারিস। গেল বছর এই শহরটি দ্বিতীয় স্থানে ছিল। জীবনযাত্রার মান মূল্যায়ন করে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এই জরিপ পরিচালনা করে। এবছর 133টি দেশের ওপর এই জরিপ করা হয়। ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহমেদ দীপের রিপোর্টে দেখুন বিস্তারিত। এবছর ব্যয়বহুল শহরের তালিকায় যৌথভাবে প্যারিস, হংকং, সিঙ্গাপুর শীর্ষস্থানে রয়েছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে 30 বছরের ইতিহাসে প্রথম 3টি শহর শীর্ষস্থান দখল করল। রুটি থেকে শুরু করে চুল কাটার খরচ সহ 125টি পণ্যের মূল্য বিবেচনা করে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। একবিংশ শতাব্দীর বিশ্বায়নে প্যারিস এক অনন্য মর্যাদা দখল করে আছে। বিশ্বব্যাপী পর্যটকদের পদচারণায় সারা বছর জুড়ে মুখর থাকে প্যারিস নগরী। ফলে বাড়ি ভাড়ার ব্যয়, জীবনযাত্রা, শিক্ষা ও চিকিৎসা খাত প্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে। সমস্ত খাতে এই দেশের সরকার অনেক বড় ধরনের দায়িত্ব নিয়ে কাজ করেন এবং মানুষ সেই সুবিধা ভোগ করেন। আমরাও যারা বাংলাদেশ কমিউনিটি আমরা আছি, আমরাও কিন্তু একই সুবিধার মধ্যে আছি। যারা বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে আছে তারাও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হওয়ার পরিপ্রেক্ষিতে কিছু আর্থিক সুবিধা আমরাও পেতে পারি। কিন্তু মনে রাখতে হবে এই দেশেও, এই শহরেও যেমন সবচেয়ে ধনী দেশের সবচেয়ে ধনী লোকের পাশে সবচেয়ে গরিব লোকটা কিন্তু বাস করতে পারে। এটা এই প্যারিসের বেলাও একইভাবে প্রযোজ্য। একজন মানুষের আয়ের সিংহভাগই চলে যায় বাড়ি ভাড়া ব্যয়। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী অর্থনৈতিক বৈষম্য সহ নানা কারণে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে প্যারিস। এটা খুবই স্বাভাবিক। প্যারিস যে হারে ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে জীবনমান অনেকটাই ব্যাহত হচ্ছে। এভাবে অব্যাহত থাকলে হয়তো কোনো এক সময় কম আয়ের নাগরিকরা এই দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাবে। গেল 3 মাস ধরে প্যারিসে অব্যাহতভাবে চলা আন্দোলনে স্থবির হয়ে পড়েছে জনপদ। রাজনৈতিক, অর্থনৈতিক অস্থিরতায় বিরাজমান এই প্যারিসে শান্তির বার্তা আসবে এমনটাই মনে করছেন নাগরিকেরা। মূল্যস্ফীতি, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতায় ব্যয়বহুল শহরের তালিকায় প্রথম হয়েছে প্যারিস। এখানে যারা বসবাস করছেন তারা মনে করছেন এভাবেই চলতে থাকলে অদূর ভবিষ্যতে অন্য কোনো দেশ কিংবা অন্য কোনো শহর হতে পারে বসবাসের ঠিকানা। ফয়সাল আহমেদ দীপ, বাংলা ভিশন, প্যারিস, ফ্রান্স। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ক্লাবের উদ্যোগে উদযাপন করা হয়েছে শত কণ্ঠে স্বাধীনতা। বিকেলে রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও 5 শতাধিক শিক্ষার্থী সমস্বরে জাতীয় সঙ্গীত গেয়ে সকল মুক্তিযোদ্ধা সহ দেশের স্বাধীনতায় আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 1971 সালের 25 মার্চ কালরাত্রি স্মরণে মোমবাতি প্রজ্বলন ও র্যালির আয়োজন করে হোটেল সারিনা। র্যালিটি হোটেল সারিনা চত্বর থেকে শুরু হয়ে বনানী 11 নম্বর সড়ক হয়ে বনানী মাঠে গিয়ে শেষ হয়। এ সময় হোটেল সারিনার হেড অব ফাইন্যান্স মোহাম্মদ আলী চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে আইডিইবি মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য শিরোনামে সেমিনার করেছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর কাজী। ব্যাংকটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম সহ অন্যান্য পরিচালকরা সেমিনারে উপস্থিত ছিলেন।
একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যায় শহীদদের স্মরণ এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়া মোহাম্মদ মনিরুল মাওলা, হিলাল আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম, জয়নাল আবেদিন, প্রফেসর ডক্টর কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৭১-এর ২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিরোধ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বগুড়ায় সন্ধ্যায় লাখো শহীদ স্মরণে লাখো প্রদীপ জ্বালো কর্মসূচি পালন করা হয়। শহরের আলতাফুন্নেসা মাঠে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ মোখলেসুর রহমান। একই কর্মসূচি জেলার ১২টি উপজেলায় একই সময়ে পালন করা হয়। এদিকে রংপুর টাউন হল চত্বরে ৭১-এর বধ্যভূমি ও কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন। এ সময় ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্থানীয় শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সন্ধ্যায় পটুয়াখালীতে আলোর মিছিল হয়েছে খেলাঘর আসরের উদ্যোগে। শহরের শহীদ স্মৃতি পাঠাগার থেকে আলোর মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে মোমবাতি প্রজ্বলন করা হয়। অন্যদিকে একই সময় নাটোরের মোমবাতি প্রজ্বলন ও র্যালি করেছে জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। সরকারে গেলে অতি দরিদ্র পরিবার প্রতি ৭২,০০০ রুপি বাৎসরিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। দর্শকহীন আবাহনী মোহামেডান ম্যাচে ৬ উইকেটের সহজ জয় আবাহনীর। জয় পেয়েছে রিজেন্ট অব রূপগঞ্জ ও শেখ জামাল। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সরকার গঠন করতে পারলে অতি দরিদ্র পরিবার প্রতি ৭২,০০০ রুপি বাৎসরিক ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের ২ সপ্তাহ আগে ইশতেহার নিয়ে নীতি নির্ধারক এবং কার্যনির্বাহী কমিটির সাথে বৈঠক শেষে এই সুখবর দিলেন কংগ্রেস সভাপতি। সংবাদ সম্মেলনে তিনি জানান, একবিংশ শতাব্দীতে এসেও ভারতের দারিদ্র্যের উপস্থিতি খুবই দুঃখজনক। এই লজ্জা থেকে ভারতবাসীকে রেহাই দিতে নয়া নামের নতুন কর্মসূচির আওতায় প্রত্যেক দরিদ্র পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ জমা হবে। পরিকল্পনা অনুযায়ী বছর প্রতি ৫ কোটি পরিবারকে অর্থনৈতিক দুরবস্থা থেকে তুলে আনার চেষ্টা করা হবে। হত দরিদ্র জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠারও আশ্বাস দিয়েছেন কংগ্রেস সভাপতি। আগামী ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৭ ধাপে লোকসভা নির্বাচনের ভোট নেওয়া হবে। শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার ছিল বাকশাল নিয়ে, জনগণের ভোটের অধিকার সুনিশ্চিত করা যেত বাকশাল হলে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্যাতন নিপীড়নের মাধ্যমে চেষ্টা চলছে আবারও বাকশাল কায়েমের, অভিযোগ মির্জা ফখরুলের। স্বাধীনতার অর্জন ফিরে পেতে দরকার গণতন্ত্র, বললেন ডক্টর কামাল। হুমকি না থাকলেও স্বাধীনতা দিবসকে ঘিরে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ২৭ মার্চ থেকে ধানমন্ডি এলাকায় চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস। আজিমপুর থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত এসব এসি বাসের ভাড়া ৩০ টাকা নির্ধারণ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত ১:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।